গরমের মধ্যেই বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন, শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন, পরিস্থিতি মোকাবেলায় সচেষ্ট সরকার। সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা দিল স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেবে ভারত, অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর হাই কমিশনার। আশুলিয়ার শিল্পাঞ্চল খুলেছে সব পোশাক কারখানা, কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। বিদেশি অর্ডার অন্য দেশের হাতে তুলে দিতেই অস্থিতিশীল করছে একটি মহল, দাবি বিকেএমই এর। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। গরমের সঙ্গে পাল্লা দিয়ে চলছে বিদ্যুতের ভেলকিবাজি। মৃদু তাপপ্রবাহে ঘন ঘন লোডশেডিংয়ে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। শহরে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ মিললেও গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টায় বিদ্যুৎ পাচ্ছেন না বলে দাবি গ্রাহকদের। বিদ্যুৎ বিভাগ বলছে চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় লোডশেডিং হচ্ছে। অবস্থা থেকে উত্তরণে চেষ্টার ত্রুটি নেই। দেশের বিভিন্ন স্থান থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মীরা। একদিকে মৃদু তাপপ্রবাহ, অন্যদিকে ঘন ঘন লোডশেডিং, একেবারে জনজীবনে বিপর্যস্ত অবস্থা নেমে এসেছে। রংপুর বিভাগে কিন্তু গত এক সপ্তাহ ধরেই কিন্তু এই ঘন ঘন লোডশেডিং চলছে। 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে এবং গ্রামাঞ্চলে কিন্তু 6 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ সেবা পাচ্ছে গ্রাহকরা। কারেন্ট আসে 1 ঘন্টা থাকে, 2 ঘন্টা নাই। বর্তমান কারেন্ট আছে, দেখা যাবে কিছুক্ষণ পরে আবার চলে যেতে। বিপণী বিতান, কলকারখানায় অতিরিক্ত লোডশেডিংয়ের কারণে কাঙ্ক্ষিত কার্যক্রম ব্যাহত হচ্ছে। আসিয়ে মনে করেন বসে থাকা লাগে, কাজ যদি তুলে দিতে না পারি তা মাঝখানে তো লাভ হচ্ছে না। রংপুরের নেসকো নির্বাহী প্রকৌশলী বলছেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় কিন্তু এই সমস্যা সৃষ্টি হচ্ছে। লোডশেডিংয়ের আরও খবর জানতে চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে রয়েছে সহকর্মী ওবায়দুল হক। ময়মনসিংহের শহর কিংবা গ্রাম সবখানেই কিন্তু বেড়ে গেছে লোডশেডিংয়ের মাত্রা। ময়মনসিংহ শহরে তুলনামূলক কম লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এর চিত্র ভয়াবহ। শহরে 6 থেকে 7 ঘন্টা লোডশেডিং হলেও গ্রামে কিন্তু এই মাত্রা কিন্তু 16 থেকে 18 ঘন্টা পর্যন্ত লোডশেডিং হয়ে থাকে, যার কারণে সাধারণ মানুষ কিন্তু বেশ বিপাকে রয়েছেন এবং ব্যবসায়ী থেকে শুরু করে শিক্ষার্থী সবাই কিন্তু এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। 1 ঘন্টা যদি বিদ্যুৎ দিচ্ছে, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা থাকছে না। আমাদের পরীক্ষা সামনে, এখন পরীক্ষার জন্য আমরা ভালো করে পড়ালেখা করতে পারতেছি না। ময়মনসিংহের লোডশেডিং এর পরিস্থিতি কিন্তু ক্রমেই ভয়াবহের দিকে যাচ্ছে। যে চাহিদা, সেই চাহিদার অর্ধেকও কিন্তু পূরণ করতে পারছে না। এই ছিল ময়মনসিংহের লোডশেডিং এর অবস্থা। এখন আমরা সিলেটের পরিস্থিতি জানতে আমরা চলে যাব সহকর্মী অপু বণিকের কাছে। দিনের 1/3 সময় লোডশেডিং দিতে হচ্ছে এবং বিদ্যুৎ চাহিদার তুলনায় কম সরবরাহ করার কারণে কিন্তু এমনটি করতে হচ্ছে। বিশেষ করে শিল্পাঞ্চলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ক্ষতির দিকটা যাতে কমিয়ে নিয়ে আসা যায়। এই কারণে বাণিজ্যিক এবং আবাসিক পর্যায়ে কিন্তু লোডশেডিং এর চাপটা কিন্তু আগের চাইতে অনেকটাই বেড়ে গিয়েছে। প্রতিদিন দেখা গেছে আপনার 9 থেকে 10 ঘন্টা বিদ্যুৎ লোডশেডিং হয়। লেখাপড়া তো হয়ই না লোডশেডিংয়ের কারণে। সিলেটের বিবিআনার একটি কেন্দ্র সহ কিন্তু চট্টগ্রামের কয়েকটি কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে এবং এইসব কেন্দ্রে চালু না হওয়া পর্যন্ত কিন্তু বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক হবে না বলেও জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তারা। চলে যাব আমাদের রাজশাহীর সহকর্মী শাইম আলমের কাছে। মূলত রাজশাহীতে গত 2 সপ্তাহ ধরে এই বিদ্যুতের লোডশেডিং বেড়েছে। মহানগরীর পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলাতেও কিন্তু রাতের অর্ধেক সময়ে বিদ্যুৎ থাকছে না। এর ফলে ভোগান্তিতে পড়েছেন এই জেলার সকল শ্রেণী পেশার মানুষ। মঙ্গলবার রাজশাহীতে বিদ্যুতের লোডশেডিং ছিল মোট 205 মেগাওয়াট। রাজশাহীতে যে পরিমাণ বিদ্যুতের চাহিদা রয়েছে তার সেই তুলনায় তাদের সরবরাহ তারা পাচ্ছেন না। অশান্তি কি মানে বুঝারই যেতে না, মানে একবার না 8-9 বার কারেন্ট চলে যেতে। বাসায় যাচ্ছি সারাদিন পরে, বাসায় যেয়ে ঢুকেও কারেন্ট পাচ্ছি না আমরা ঠিক মতো। একে তো চরম গরম, তার উপর ভয়াবহ লোডশেডিং, দুই মিলে নাকাল পরিস্থিতিতে পড়েছেন নগরবাসী। এতে করে অনেকে অসুস্থ হয়ে ভর্তি হচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। তো এ ছিল আমার কাছে রাজশাহী থেকে লোডশেডিংয়ের সর্বশেষ খবর। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে গেছে, যে কারণে 8টি জেলায় লোডশেডিং বেড়েছে। বিস্তারিত জানবো আমাদের সহকর্মী গোলাম নবী দুলালের কাছ থেকে। তিনি আছেন বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে, যাব তার কাছে।
কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের গতকাল কিন্তু সর্বশেষ যে তৃতীয় ইউনিট সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার কারণে বিদ্যুৎ উৎপাদনও কিন্তু আপনার এই বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে আর হচ্ছে না। 2টি ইউনিট বন্ধ এবং একটি যেটি সচল ছিল সেটি গতকাল সন্ধ্যায় এটি যান্ত্রিক ত্রুটি দেখিয়ে এটি বন্ধ করে দেওয়া হয়েছে। আসলে এই বন্ধ হওয়ার কারণে যে উৎপাদিত যে বিদ্যুৎ যেটি জাতীয় গ্রিডে যেত তৃতীয় ইউনিট থেকে 200 মেগাওয়াট, সেটি না যাওয়ার কারণে রংপুর বিভাগের 8টি জেলায় এর কিন্তু প্রভাব পড়েছে। বিশেষ করে লোডশেডিংয়ের মাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে চীনা কোম্পানি হারবিন তারা যান্ত্রিক ত্রুটির কারণে এটি বন্ধ করে দিয়েছে। তারা যেটি বলেছে যে এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে যে যন্ত্রাংশের প্রয়োজন সে যন্ত্রাংশ তারা চীন থেকে আনার পরেই তারা এটি করবে। তবে এইখানকার একটি আপনার সোর্স আমাদের জানিয়েছেন যে প্রথম ইউনিটটি চালুর জন্য তারা আপনার চেষ্টা শুরু করেছেন, তবে সেটিও সময় সাপেক্ষ ব্যাপার। তবে বিদ্যুৎ উৎপাদন না হওয়ার কারণে বিশেষ করে আপনার যে মানুষের যে সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে এই অঞ্চলের মানুষ কিন্তু আপনার এই আমন আবাদে আপনার শেষ সুবিধা দিচ্ছে, সে শেষ সুবিধাও কিন্তু তারা সমস্যায় পড়তে যাচ্ছে। তবে এই যে বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্রের যারা কর্তৃপক্ষ আছে তারা যেটা বলছেন যে যেহেতু জাতীয় গ্রিডে তারা এই বিদ্যুৎ দিত, যেখানে 3টি ইউনিট ছিল 525 মেগাওয়াট এই বিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত হতো, সেটি কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। তবে আগামী হয়তো 1 মাসের মধ্যে এটি চালু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা আমাদের জানিয়েছেন। আমার কাছ থেকে সর্বশেষ তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে এটিই ছিল। দিনাজপুর থেকে সহকর্মী গোলাম নবী দুলাল। দেশের বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি আমদানিতে। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে কথা বলেন অর্থ উপদেষ্টা। বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে 14 সেপ্টেম্বর স্মরণ সভা করবে অন্তর্বর্তী সরকার, যেখানে ব্যয় ধরা হয়েছে 5 কোটি টাকা। আর দেশি বিদেশি অতিথি কারা থাকবেন তা তথ্য উপদেষ্টা ঠিক করবেন বলেও জানান ডক্টর সালেউদ্দিন আহমেদ। জুলাইয়ের শুরুতে শুরু আর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে শেষ হয় বৈষম্য বিরোধী ছাত্রদের সফল আন্দোলন। কয়েক সপ্তাহব্যাপী চলা ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবার তাদের স্মরণে রাষ্ট্রীয় উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। যে আয়োজন হবে আগামী 14 সেপ্টেম্বর। রাজধানীর শেরে বাংলা নগরে আয়োজিত সভায় ব্যয় হতে পারে 5 কোটি টাকা। বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের স্মরণ সভা হবে। মোটা টাইটেলটা হলো স্মরণ সভা। 14 তারিখে ম্যাক্সিমাম 5 কোটি টাকার মতো খরচ হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা জানান, শহীদদের স্মরণ সভায় উপস্থিত থাকবেন দেশি বিদেশি অতিথিরাও। 5 কোটি টাকা কারণে অনেক সব দেশ থেকে আসবে, ওদের কিছু দুপুরবেলা থাকবে, পানির ইসে আছে কিছু। এটা একেবারে মিনিমাম আমরা দেখেছি যে এর চেয়ে কমে হবে না। যারা এখানে জড়িত ছিল আন্দোলনে, যাদের এসে শহীদ হয়েছে, বিশেষ করে শহীদ পরিবারে, ওরা আসবে। এ সময় দেশের চলমান বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, বিদ্যুৎ বিভ্রাট দূর হতে সময় লাগবে, যদিও অগ্রাধিকার দেওয়া হচ্ছে জ্বালানি ও সারের মতো অতি দরকারি পণ্য আমদানিতে। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, যে সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। সার, কীটনাশক, তারপরে আপনার এই অন্যান্য যে খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। পরিস্থিতি বুঝে অর্থ ব্যয় করার কথাও জানান অর্থ উপদেষ্টা। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। জুলাই অগাস্টের গণহত্যার ঘটনায় যে কেউ তথ্য জানাতে পারবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে, এজন্য খোলা হয়েছে ডেস্ক। এদিকে রেসিডেন্সিয়াল শিক্ষার্থী ফারহান ফাইয়াজ হত্যায় শোকস্তব্ধ ছোট ফারিন। বাবা মায়ের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে বিচার চাইলেন ভাই হত্যার, কাঁদলেন বাবাও। এ ঘটনায় আসামি করা হয়েছে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 34 জনকে। এমন জীবন গড়ো যেন মৃত্যুর পরও মানুষ তোমাকে মনে রাখে। সামাজিক মাধ্যমে দেয়া শেষ স্ট্যাটাসে লিখেছিলেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ফারহান ফায়াজ। 18 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে লুটিয়ে পড়ে সে। হাসপাতালে নেওয়া হয় মৃত অবস্থায়।
ছেলের এমন মর্মান্তিক মৃত্যুতে দিশেহারা ফায়াজের পরিবার। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় বিচার চেয়ে আবেদন করেন বাবা। একমাত্র ছেলেকে হত্যায় জড়িতদের চান সর্বোচ্চ শাস্তি। একমাত্র ছেলের হত্যার বিচারের জন্য আমি আদালতের শরণাপন্ন হয়েছি। আমি আমার একমাত্র ছেলেকে হারিয়ে আমার ফ্যামিলি পুরো আমরা এমন ব্যথা ব্যথিত। পিতার কাঁধে ছেলের লাশ, এর চেয়ে ভারী বস্তু পৃথিবীতে আর কিছু নাই। যারা খুন করেছে এদের ফাঁসি হোক, ফাঁসি আর কেন হোক। ভাই হত্যার বিচার চাইতে আসে ছোট্ট সাইমা ইসলাম ফারিন। সে জানায় ভাই হারিয়ে উলটপালট হয়ে গেছে তার জীবন। আদালতে এসেছি আমার পরিবারের সাথে। আমি চাই যে আমার ভাইয়ের জন্য উপযুক্ত বিচার হয়, এই জিনিসটা যেন ঝুলে না থাকে, উপযুক্ত যেন বিচার হয়, এর জন্য আমি এসেছি। ফায়াজ হত্যার ঘটনা বর্ণনা করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন চিফ প্রসিকিউটরও। পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। তিনি জানান ছাত্র জনতার আন্দোলনে আহত নিহতের তথ্য পেতে খোলা হয়েছে ডেস্ক। যারা এইভাবে ভিকটিম ফ্যামিলি আছেন তাদের তথ্যগুলো আমরা গ্রহণ করব। আমরা একটা ডেস্ক ওপেন করছি আজকের থেকে, যে ন্যায় বিচার নিশ্চিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করছে বলেও জানান চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ফারহান ফাইয়াজ নিজের জীবন দিয়ে তার এই স্ট্যাটাসের সত্যতা প্রমাণ করে গেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। আবেদনের 7 বছর পর রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাচ্ছে গণসংহতি আন্দোলন। আইনি জটিলতা কেটে যাওয়ায় বাধা নেই দল গঠনে, জানালেন আইনজীবী। ভবিষ্যতে সীমান্ত হত্যাকাণ্ড যেন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে দুর্গাপূজা নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলেও জানান উপদেষ্টা। পূজা যেন বিঘ্নিতভাবে এবং দুষ্কৃতিকে অশুভ তৎপরতা রোধে ব্যবস্থা গ্রহণ, দুর্ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণ ও উদ্ধার কার্যক্রম গ্রহণ, পূজা মণ্ডপে আগত শিশু নারী দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ। আর একটা ডিসিশন নিয়েছি বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা। সবাইকে আমি অনুরোধ করেছি যে এবার যেন আপনারা বর্ডার বেল্টে ভালো ভালো পূজা মণ্ডপ করেন, যেন আমাদের লোক ওই পারে যেন না যায় পূজা দেখার জন্য, আর ওই পারের লোকও যেন এই পারে না আসে, এইটার ব্যবস্থা নেওয়ার জন্য। মডার্ন কিলিং সম্বন্ধে শুধু বলবো ভবিষ্যতে এই ধরনের ঘটনা যেন না ঘটে, এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট অথরিটিকে আদেশ করেছি এবং আমি আশা করব ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটবে না। ঢাকা দিল্লি দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেবে মোদী সরকার, একথা জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর তিনি আরও বলেন, ভারতের সহযোগিতায় চলমান কোনো প্রকল্প বন্ধ হবে না। আর অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানালেন, বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে ভারত। অর্থ উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেন তিনি। নিজ দফতরে দুই দেশের দ্বিপাক্ষিক নানা ইস্যুতে প্রায় 40 মিনিটের আলোচনা শেষে অর্থ উপদেষ্টা জানান, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করতে চায় ভারত। বিনিয়োগ বাড়াতে চায় বিজ্ঞান প্রযুক্তি সহ বেশ কয়েকটি খাতের বড় প্রকল্পে। Looking forward to future cooperation, enhanced cooperation. Already the projects they had are the big projects and we'll continue that. Those are not small projects, not tidbits. And the one we'll take, they will also be good projects. As I told you, this will be very beneficial for their country and our country also. পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা জানান, ভারতের সঙ্গে চলমান বাংলাদেশের সব প্রকল্প আগের মতোই বহাল থাকবে। আশুগঞ্জ ও আখাউড়া সড়কের মতো কিছু প্রকল্পের ঠিকাদার ভারতে চলে গেলেও দ্রুত ফিরে আসবে ও কাজ শুরু করবে বলে আশ্বস্ত করেন তিনি। Our development cooperation projects, many of them, as he mentioned, are important big projects which have been identified by Bangladesh for their own benefit, and we are happy to take them forward. প্রকল্প বাস্তবায়নে ভারত থেকে বাংলাদেশের ঋণের অর্থ ছাড়ে কোনো সমস্যা হবে না বলেও জানান হাই কমিশনার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল তুলে নেয় রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে কোনো আইনি বাধা নেই। সকালে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একথা জানান দলটির আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। এ সময় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন,
হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও এতদিন নিবন্ধন না দেওয়ার পেছনে আওয়ামী লীগ সরকারের অসৎ উদ্দেশ্য ছিল। নিবন্ধন পেতে 2017 সালের 31 ডিসেম্বর ইসিতে আবেদন করে গণসংহতি আন্দোলন, কিন্তু নিবন্ধন না দিয়ে দলটির পক্ষে করা আবেদন খারিজ করে দেয় কমিশন। এরপর 2018 সালের 23 সেপ্টেম্বর রাজনৈতিক দল হিসেবে গণসংহতি আন্দোলনের নিবন্ধন আবেদন খারিজ করার সিদ্ধান্ত প্রত্যাহার করতেই ইসিকে আইনি নোটিশ পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে গণসংহতি আন্দোলনের নিবন্ধন চেয়ে হাইকোর্টে রিট করেন সাকি। হাইকোর্ট পক্ষে রায় দিলেও আপিলের সিদ্ধান্তের কারণে এতদিন ঝুলেছিল নিবন্ধন। থাকবে না এরকম কোনো রায়ের লিখিত কপি পাওয়ার 30 দিনের মধ্যে গণসংহতি আন্দোলনকে নিবন্ধন দিতে হবে, কিন্তু সেই লিখিত কপি তারা পেলেন, মাস গেল, বছর গেল, তারা সেই রায় কার্যকর করেননি। গতকালকে নির্বাচন কমিশন আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় একটি এফিডেভিট দাখিল করেছেন, যেখানে তারা তাদের সুস্পষ্ট মতামত ব্যক্ত করে বলেছেন যে তারা এই আপিল মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। সেক্ষেত্রে 2019-এ হাইকোর্ট বিভাগ যে রায়টি দিয়েছিলেন সেই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন এখন গণসংহতি আন্দোলনকে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দেওয়ার ক্ষেত্রে আর কোনো রকমের আইনগত বাধা রইল না। গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর বিএনপি হামলা করে আওয়ামী লীগের মতো দখলদারিত্ব কায়েম করছে বলে অভিযোগ করেছেন সংগঠনের সভাপতি নুরুল হক নূর। সকালে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের আমন্ত্রণে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। জানান, রাষ্ট্র সংস্কারের জন্য অন্তত 2 বছর সময় দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারকে। বিএনপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে আমাদের নেতাকর্মীরা যে আচরণ এবং নিগ্রহের শিকার হচ্ছে সেটা কিন্তু অত্যন্ত উদ্বেগের। ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের নেতাদের পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলেছে, আমাদের নেতাদের উপরে হামলা করা হয়েছে। এখনই যদি বিএনপির নেতৃবৃন্দের তৃণমূল পর্যায়ে এই আচরণ হয়, তাহলে সামনে কি আচরণ হবে সেটিও তো আমাদের বিবেচনা করতে হবে। যদি আমরা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দকে এটি পর্যায়ক্রমে জানিয়েছি, আমজনতা বলছে যে সংস্কারের জন্য যতদিন প্রয়োজন সরকার ততদিন থাকবে, আমরা ততদিন সমর্থন দেব। ইতিমধ্যেই সম্পাদক পরিষদ সহ বিভিন্ন ব্যক্তিরা বলছে অন্তত 2 বছর তাদের থাকা দরকার। শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে গোটা জাতি কৃতদাসে পরিণত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। দুপুরে যাত্রাবাড়ির মাতুয়াইলে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারদের মাঝে অনুদান প্রদান অনুষ্ঠানে একথা বলেন তিনি। শিশু কিশোর ছাত্রছাত্রীদের রক্ত নিতে যে মহিলাটি দ্বিধা করেনি, শ্রমজীবী রিক্সা চালক ভাইদেরকে হত্যা করতে যার হৃদয় কাঁপে না, তারা হয় দেশের প্রধানমন্ত্রী। জনগণের দাবির মুখে একটি ভয়ঙ্কর দুর্বিনীত একজন মহিলা ফেরাউনের পদত্যাগের পরে যে স্বস্তির বাতাসটা রয়েছে, এটা নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন যে সরকার। আজ থেকে খুলেছে সাভারের আশুলিয়ায় সব পোশাক কারখানা। সকাল থেকে আশুলিয়া শিল্পাঞ্চলে ও ইপিজেড এলাকায় বিভিন্ন কারখানায় শ্রমিকরা কাজে ফেরেন। পুনরায় উৎপাদন শুরু হয়, কর্মচাঞ্চল্য দেখা দেয়। এদিকে যে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে টহলের পাশাপাশি বিভিন্ন পয়েন্টে সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। চাই না যে বাহিরের মতন আমরা কোনো আন্দোলন করি বা গ্যাঞ্জাম করি। গার্মেন্টস পরিস্থিতি যে অবস্থা হয়েছে এভাবে গার্মেন্টস পরিস্থিতি রাখা যাবে না। আমরা চাই সব গার্মেন্টস ফ্যাক্টরি চলুক এবং সবাই কাজ করুক। মেশিনের চাকা যদি না চলে তাহলে আমাদের দিন চলবে না। তার কারণে আমরা চাই ফ্যাক্টরি সুন্দরভাবে চলুক। কর্মক্ষেত্রে যদি সমস্যা সৃষ্টি করে তাহলে এটা আমাদের সকলের জন্য সমস্যা, কারণ এই কর্ম যদি বাংলাদেশে বন্ধ হয়ে যায় তাহলে কোনে কোনে লোক বিভিন্ন সমস্যা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। গরমের মধ্যেই বিভিন্ন স্থানে লোডশেডিং, গ্রামাঞ্চলে 14 থেকে 15 ঘন্টা থাকছে না বিদ্যুৎ, অতিষ্ঠ জনজীবন। শিল্পাঞ্চলে ব্যাহত উৎপাদন পরিস্থিতি মোকাবিলায় সচেষ্ট সরকার। এবং সীমান্ত হত্যা বন্ধে কঠোর বার্তা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ঢাকা দিল্লি সম্পর্ক এগিয়ে নেবে ভারত। অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর হাই কমিশনার। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।